श्रीविष्णुस्तत्तं श्रीविष्णुस्तत्तं त्रिविष्णुस्तत्तं ॐ नमः ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमः। पापहं पापकर्माहं पापत्तापसम्भवे तहिमां पुण्डरीकाक्षो सर्वपापो हरे हरि। नमस्कार। परम पुरुष श्री श्री ठाकुर रामकृष्ण परमहंसदेवेर पादपद्मे प्रणाम जानिए बाबा विष्णु मा काली सकलेर चरणे प्रणाम जानिए उपस्थित दर्शकबृंद एवं स्थानीय प्रशासन सबाइके आमादेर आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। निर्देशना पवित्र कर स्वनिर्देशना तन्मयपति। शुरू करছি ডাক্তার তাপস কুমার রচিত সামাজিক নাটক ভানুমতির খেল। বলা হরে বলা হরে বলা হরে বলা হরে। মিষ্টি 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 হতভাগী ভাইয়ের কোল শূন্য করে তার একমাত্র নয়নের মণিকে তোমরা দূরে সরিয়ে দিও না। আমার মিষ্টিকে তোমরা আমার কোলে ফিরিয়ে দাও। আমি আমার আঁচলের তলায় চিরকাল ওকে ঘুম পাড়িয়ে রাখবো। মিষ্টিকে ফিরিয়ে আনতে ওই ওর আমার বুক থেকে আমার মিষ্টিকে ছিনিয়ে নিয়ে গেছে। না না, আমার মিষ্টিকে আমি কোথাও নিয়ে যেতে দেব না। আমার মিষ্টিকে আমি আর ফিরে পাবে না বৌদি। তোমার মিষ্টি এখন চিতার আগুনে দাও দাও করে জ্বলছে না। মিষ্টি সোনামণি আমার, আমায় ছেড়ে তুই চলে গেলি মা। যাবি তো? আমি যে তোকে একটু আদর দিতে পারিনি, তোর মুখে তুলে দিতে পারিনি একটুখানি ভালো মন্দ খাবার, তাই বুঝি তুই আমার উপর অভিমান করে চলে গেলি না? ওই ওরা জোর করে মিষ্টিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কখনো আমার গলা জড়িয়ে ধরে দুষ্টুমি করবে না, কখনো আবদার করে বলবে না পিসিমণি আমায় একটা লাল ফিতে কিনে দেবে, আমায় একটা লাল পুতুল কিনে দেবে। আমি কিনে দেব? হ্যাঁ রে মামনি, আমি তোকে পুতুল কিনে দেব। লাল ফিতে দিয়ে সুন্দর করে চুল বেঁধে দেব। যখন যা যা চাইবি আমি তোকে সব দেবো, সব দেবো। এসব তুমি কি বলছো? কেন কিনে দেব না? হ্যাঁ বলি কেন কিনে দেব না? ও যে আমার একমাত্র নয়নের মণি, আমার হৃদয়ের স্পন্দন। ও যখন যা যা চাইবে আমি ওকে সব দেবো, সব দেবো। শান্ত হও। এই
জানো, আজ আমার মিষ্টি যখন স্কুল থেকে বাড়ি ফিরবে আমি কোলে বসিয়ে নিজের হাতে ওকে খাইয়ে দেব, নইলে যে ওর পেটেই ভরবে না। এ কি হলো ঠাকুর, তবে কি বৌদি পাগল হয়ে গেল? তোমাদের হিংসে হচ্ছে বুঝি? হবেই তো, তোমরা যে কারো সুখ দেখতে পারো না, কাউকে একটু হাসি আনন্দ করতে দেখলে যে তোমাদের মনে হিংসার আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনের মাঝে পড়ে আমার মিষ্টি। বৌদি, তোমরা আমার মিষ্টিকে এনে দেবে, তোমরা যা যা বলবে আমি সব শুনবো, যা যা কাজ বলবে আমি সব করে দেবো, শুধু আমার মিষ্টিকে তোমরা এনে দাও। বৌদি তুমি? আমি কথা দিচ্ছি ও আর কারু কাছে দুষ্টুমি করবে না, এটা নেবো ওটা খাবো বলে আর কখনো কাউকে বিরক্ত করবে না, আমি ওকে আগলে রাখবো। হ্যাঁ গো, যখনই ও দুষ্টুমি করতে চাইবে আমি ওকে জোর করে ঘুম পাড়িয়ে দেবো, এমনি করে ঘুম পাড়িয়ে বৌদি ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যাও, আমার সোনা মনির চোখে ঘুম দিয়ে যাও। বৌদিমণি বললো তাই? তোর বৌদিমণি বললো তুই হুট করে স্রেপটা বন্ধ করে দিলি, এরপর আমার নাচের মুড আসবে। ও সব মুড ফুড আমি বুঝি না বাবু, এবার এটা না বৌদিমণি ঘরে পৌঁছে দিলে আমার ছুটি। এই এইটা কি করছিস? বৌদির কাছে টেপটা জমা পড়লে আজ আমার নাচের প্র্যাকটিসটা মাঠেই মারা যাবে। ও সব নাচের প্র্যাকটিস ছাড়ো তো। বৌদিমণি বললো সামনে তোমার পরীক্ষা, কাজে নাচ গান এখন একেবারে বন্ধ। বন্ধ বললেই হলো আর কি, সামনে আমার ফাংশন, এই কটা দিন যদি একটু প্র্যাকটিস না করি প্রোগ্রামটা করব কিভাবে? বৌদিমণি বলছিল পরীক্ষা শেষ না পর্যন্ত তোমার কোনো প্রোগ্রাম করা চলবে না। বৌদিমণি বৌদিমণি আর বৌদিমণি, তোর বৌদিমণি কোথায় গিয়ে বাড়ি শেষ করবে নাকি? সে যখন যা বলবে আমাকে তখন তাই করতে হবে। তোর বৌদিমণিকে বলে দিবি আমার যখন যা ইচ্ছে হবে তখন তাই করব, তোর বৌদিমণি যেন আমার ব্যাপারে মাথা গলাতে না আসে। কি বললে ঠাকুরজি? কথাটা আরেকবার বলো তো। এই রে, তুমি দেখছি অনেক বড় হয়ে গেছো, অনেক বড় বড় কথা বলতে শিখে গেছো, তা এত কথা কোথায় শিখলে তুমি? কি হলো, চুপ করে আছো কেন? বৌদিমণির কথা জবাব দাও, তখন তো মুখে খই ফুটছিল। তোরা এমন করছিস যেন নাচের প্র্যাকটিস করে আমি খুব অন্যায় কাজ করে ফেলেছি। অন্যায় নয় ঠাকুরজি, আর এক সপ্তাহ পর তোমার পরীক্ষা, এই সময় টেপ চালিয়ে নাচানাচি করে শরীর আর মনকে অসুস্থ না করে যদি একটুখানি পড়ার কথা চিন্তা করতে। রোজই আছে বৌদি, সামনে আমার ফাংশন, এই কটা দিন যদি একটু প্র্যাকটিস না করি প্রোগ্রামটা করব কিভাবে? একটা প্রোগ্রাম হাতছাড়া হলে জীবনে আরো অনেকগুলো প্রোগ্রামের সুযোগ পাবে, কিন্তু একটা বছর যদি নষ্ট হয়ে যায় হাজার মাথা কুটলেও তার ফিরে পাবে না তুমি। তার মানে তোমরা বলতে চাও আমি নাচের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিই? শুধু ক্যান্সেলই নয়, যতদিন না পর্যন্ত তুমি পরীক্ষায় পাস করো ততদিন ওই টেপ রেকর্ডে তুমি হাতও দেবে না। ঠিক বলেছো বৌদিমণি, এবার দিদিমণি ঠিক জব্দ হবে। কি বললি তুই? তুমি যাই বলো দিদিমণি, আমি মুখ্য চাকরানি, নাচ পাস তেমন বুঝি না ঠিক, কিন্তু তোমার ওই হিন্দি গানের তালে অসভ্য নাচ দেখতে আমার কিন্তু ভীষণ লজ্জা করে। বাসন্তী, আর তুমি তো লেখাপড়া জানো মেয়ে, তবু এই নাচ নাচতে তুমি কি একটু লজ্জা পাও না দিদিমণি? কি বললি? চললাম না দিদিমণি, এবারেতে বৌদিমণি কথা অমান্য করে সাহস কারণ নেই, কাজেই পরীক্ষা শেষ পর্যন্ত তোমার কোনো প্রোগ্রাম করা চলবে না। আমি বৌদিমণি ঘরে রাখতে চললাম। বাসন্তী, বৌদি, এটা কিন্তু তোমার খুব অন্যায় শাসন। তোমার কাছে এটা অন্যায় শাসন মনে হলো, এটা আমার কাছে কর্তব্য। কর্তব্য? হ্যাঁ কর্তব্য। তোমার দাদা ব্যবসার কাজে ব্যস্ত, মা সারাদিন অফিসে, কাজে তোমার ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব ওনারা আমার উপরেই দিয়েছে। আমার দায়িত্ব পালনে আমি অন্যায় শাসন করতেও প্রস্তুত। বৌদি, আজ যদি তুমি মানুষের মতো মানুষ হয়ে এবারের মুখ উজ্জ্বল করো তাতে আমায় কেউ বাহবা দেবে না ভাই, কিন্তু যদি তার উল্টোটা হয় তোমার মা দাদা সবাই আমাকেই দোষ দেবে।
আমার ভুল হয়ে গেছে বৌদি, আমায় তুমি ক্ষমা করো। ঠাকুরজি, তুমি যে আমার ভালোর জন্য এত বেশি ভাবো তা আমি বুঝতেই পারিনি। তুমি দেখে নিও বৌদি, পরীক্ষায় পাস না হওয়া পর্যন্ত আমি টেপ রেকর্ডে হাতও লাগাবো না। আমি নিজে তোমার নাচ শেখার ব্যবস্থা করে দেবো, তবে অশ্লীল হিন্দি নাচ নয়, রবীন্দ্র নৃত্য, কত্থক নৃত্য, কেমন? তাই হবে বৌদি, তুমি যে ভালো মনে করবে তাই হবে। মনটা ওর একেবারে শিশুর মতো সরল, নিজের ভালো মন্দ ঠিক বোঝে না। ওকে আমি আমার নিজের মনের মতো করে গড়ে তুলব, একদম মনের মতো করে। আয় ভানু, ভেতরে আয়। এই যে বৌমা, এ হলো আমার ছোটবেলার বান্ধবী ভানুমতি, আর ভানু এ হলো আমার একমাত্র বৌমা। থাক মা থাক, এ আর তুই আমায় নতুন কি দেখালি আরতি? এ মেয়ে তো আমার চেনা। তুই আমার বৌমাকে চিনিস? কেন চিনবো না, এ তো আমারই বড় মেয়ের ননদ। তাই বাঙালি দেখছি আত্মীয়ের কোনো শেষ নেই। মা, আপনারা গল্প করুন, আমি আপনাদের জন্য চা করে আনি। আহা, আবার চা কেন বাচ্চা? শুধু চা নয় মাসিমা, জল খাবার না খাইয়ে আমি আপনাকে ছাড়বই না। ব্যাগটা আমায় দিন। এই নাও, এতে মাইনের টাকাটা আছে, রেখে দিও। আচ্ছা মা। মাইনের সব টাকা তুই তোর বৌমার হাতে তুলে দিস আরতি? শুধু মাইনে কেন, এই সংসারে সমস্ত দায়িত্ব আমি বৌমার হাতে তুলে দিয়েছি, আর বৌমাও আমার সাক্ষাৎ লক্ষ্মীর মতো এই সংসারে সমস্ত দিক একেবারে সামলে রেখেছে। বলতে আজ আমার দ্বিধা নেই ভানু, বৌমার জন্যই আজ আমার সংসারের এত বাড়বাড়ন্ত। মা যেন আমার দশভুজার মতো সংসারের সমস্ত দিক একেবারে সামলে রেখেছে। উঠোনি পর্যন্ত আমাকে নড়াতে দেয় না। অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গেই সবার আগে এগিয়ে এসে ব্যাগটি নিয়ে আমার হাতে চায়ের কাপটি ধরিয়ে দেবে। হ্যাঁ দেবে, যতদিন তোর রোজগার করার ক্ষমতা থাকবে ততদিন শুধু চা কেন রে, পানটি পর্যন্ত সাজিয়ে এনে একেবারে তোর মুখে গুঁজে দেবে। যেদিন তোর রোজগার থাকবে না সেদিন তোর এই বৌমাই টাইম বৌমা হয়ে তোরই উপরে আছড়ে পড়বে। তুই আমার বৌমাকে চিনিস না ভানু, তাই এমন কথা বলছিস। চিনি রে বাবা চিনি, এই বয়সে আমার কত দেখলাম। শোন আরতি, যদি ভালো চাস তো এখন থেকে একটু শক্ত হওয়ার চেষ্টা কর। শক্ত? শক্ত মানে? শক্ত মানে আর কি, ওই সংসারের হালটা ওভাবে ওর হাতে ছেড়ে না দিয়ে নিজের হাতেই রাখ। আর এবার থেকে মাইনের টাকাটা না নিজের হাতেই রাখবি। কিন্তু হঠাৎ করে আমি এভাবে বৌমার প্রতি এমন ব্যবহার করব কি করে? না না, এ আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কিন্তু তুই নিজেই একদিন ঠকবি আরতি। এ তুই কি বলছিস ভানু? আমার কথা বুঝি তোর মনে ধরছে না? বেশ, তাহলে এবার পরীক্ষা করে দেখে নে না যে তোর প্রতি তোর বৌমার কতখানি শ্রদ্ধা ভক্তি। পরীক্ষা? কিন্তু কিভাবে? শোন, অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে সংসারে মিথ্যে করে প্রচার করে দে যে কোনো একটা কারণে তোর চাকরিটা চলে গেছে। তারপর সেই কটা দিন ভালো করে লক্ষ্য করে দেখ যে তোর প্রতি তোর বৌমার শ্রদ্ধা ভক্তি আগের মতোই আছে না কমে গেছে। ভানু, আমি হলপ করে বলছি আরতি, তোর চাকরি যাওয়ার খবর শুনলে তোর বৌমা চা তো দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত দেবে না তোকে। সত্যি কি বৌমা তাহলে আমার চাকরি যাওয়ার জন্যই আজ আমায় এতখানি শ্রদ্ধা ভক্তি করে? যেদিন আমার চাকরিটা থাকবে না সেদিন ওই বৌমা। কি রে, কি তো ভাবছিস? ভাবছি পরীক্ষা আমায় নিতেই হবে এবং আমাকে জানতেই হবে সেই পরীক্ষায় পাস কে করলো, তুই না আমার বৌমা। কি হলো, পড়ছিস না যে? এ মানে অ্যাপেল, বি মানে বল, সি মানে সি মানে নয়, সিতে ক্যাট, এতে অ্যাপেল,
বিতে বল আর সিতে ক্যাপ। আচ্ছা, এতে অ্যাপেল, বিতে বল। জানো পিসিমণি, আচ্ছা পিসিমণি, বিতে কোন বল গো? ও বাড়ি রাজু দাদা যে ক্রিকেট খেলে সেই বল নাকি ফুটবল খেলার এত বড় বল? দুটোই, ক্রিকেট খেলার বলও হয় আবার ফুটবলও হয়। আচ্ছা, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ। জানো পিসিমণি, কাল না স্কুলের একটা পাজি ছেলে আমায় যা তা বলেছিল। কি বলছিল? বলেছিল, এই মেয়েটা তোর নাম কি রে? তখন আমি বলেছিলাম মিষ্টি। ছেলেটা বলল, কোন মিষ্টি? শক্তি সাগরের দোকানের শক্ত দানাদার নাকি পঞ্চাময়রার বাচ্চা পান্তুয়া? বড্ড বাজি তো ছেলেটা। আমিও বেশ করে বলে দিয়েছি। ও মা, তুই আবার তাকে কি বলেছিস? বলেছি, আমি শক্ত দানাদারও নই আর পচা পান্তুয়াও নই, আমি কলকাতার রসগোল্লা। তুই বলেছিস এ কথা? ওসব আজে বাজে কথা তুই কোথায় শিখেছিস? ওই যে মাইকে একটা গান হয় না, সেখান থেকেই তো শুনেছি। আর কখনো কাউকে এসব কথা বলবি না, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। এবার গল্প বাদ দিয়ে পড়াশোনা করো। এই পুরনো পড়াগুলো পড়তে আর আমার ভালো লাগছে না পিসিমণি, এই নতুন পড়াগুলো পড়িয়ে দাও না। বেশ, ভালো করে মন দিয়ে শোনো। আই, আই মানে আমি। এম ওয়াই মাই, মাই মানে আমার। এম ই মি, মি মানে আমাকে। কি মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আর এই পড়াগুলো? ওগুলো এখন পারবি না মামনি? খুব পারবো, এই পড়াগুলো পড়িয়ে দাও না পিসিমণি। বেশ, ভালো করে মন দিয়ে শোনো। মাই, মাই মানে আমার, আর হেড মানে মাথা। তাহলে মাই হেড মানে আমার মাথা। বড়দি, বড়দি, রান্নাঘরে গিয়ে দেখ তো মহারানী এখনো কি করছেন। আমার সকালের চাটা কি দুপুরে পাবো? এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলে। বড় বৌদি হয়তো তোমার অফিসে ভাত রান্না করছে। দেরি হচ্ছে তো নিজে এক কাপ চা করে নিলে তো পারো। কি বললি? আমি নিজে চা তৈরি করে খাবো? তোরা কি ভেবেছিস বলতো আমায়? আমি বাইরে গিয়ে সারাদিন খেটেও করবো, আবার বাড়িতে এসে চাকরির মতো খেটে করবো? তোরা কি আমায় মেরে ফেলতে চাস? এক কাপ চা বানালে কেউ মারা যায় না ছোট বৌদি। মুখে মুখে তর্ক করবি না বলে দিচ্ছি, মেরে মুখ ভেঙে দেবো। ছোট কি ভেবেছিস তোরা আমি বাইরে গিয়ে দুহাত করতে টাকা ইনকাম করে আনি বলেই এমন রাজভোগ খেয়ে রাজরানীর মতো নেচে নেচে বেড়াচ্ছিস? আমি না থাকলে কবেই মরে ভূত হয়ে যেতিস, বুঝেছিস? ঠিক বলেছি ছোট বৌদি। আর সেই জন্য বোধ হয় তোমার অহংকারে মাটিতে পা পড়ে না। কি বললি? অহংকারে যেন মাটিতে পা পড়ে না। তাও যদি ভাইদের সামান্যটুকু রোজগার থাকতো। বড় কর্তা তো অভিশাপে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ট্রেনের তলায় পা দুটিকে খুইয়ে ঘরে এসে ভাইয়ের বউয়ের ঘাড়ে বসে পরম সুখে রাজভোগ চেপাচ্ছেন। আর আমার কর্তাটি গিয়ে হলেন কবি, লেখক। আজ পর্যন্ত একটা লেখাও ছাপতে দেখলাম না, মুখেই শুধু বড় বড় কথা। উমুক গল্পের জন্য এত হাজার দেব বলেছে, ওই গল্পের জন্য এত হাজার দেব বলেছে। যত সব। এই শয়তানি মেয়েটা, আমার মুখের দিকে এমন ফেলফেল করে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, পড়তে পারছিস না? যেমন শয়তান মা তার তেমন শয়তান মেয়ে। পড়। মাই, মাই মানে আমার, হেড, হেড মানে মাথা। তাহলে মাই হেড মানে কার মাথা কাকিমা? এটাও জানিস নে? জানবি কি করে? বাপ মায়ের অতিরিক্ত আদরে তোটা বাঁদর তৈরি হয়েছিস। লেখাপড়া না ঘোড়ার ডিম হবে। মাই হেড মানে আমার মাথা। ও, মাই হেড মানে কাকিমার মাথা। কি বললি? পাজি শয়তান। বল বলছি। কি? মারছিস কেন? বেশ মেরেছি। মেরে ওর হাড় করে একেবারে ভেঙে দেবো। শত্রুকে কেউ এইভাবে মারে না। ও যদি তোর নিজের মেয়ে হতো এভাবে মারতে পারতিস? নিজের মেয়ে হলে তো এখনই ওকে আমি কেটে দু টুকরো করে দিতাম। ছোট, আমার সাথে ঠাট্টা করা, লাথি মেরে দূর করে দেবো না। কিন্তু কি করেছে ও? সেটা তোমার এই গুণবতী মেয়েকে জিজ্ঞেস করো না। দিন দিন লাই দিয়ে যা মাথায় তুলেছো, তাতে দেখছি এখন গুরুচন্দ্র গ্রাহ্য করছে না। মিষ্টি, কি করেছিস তুই? আমি কিছু করিনি মা, নতুন পড়াটা পারছিলাম না বলে কাকিমাকে জিজ্ঞেস করলাম, মাই হেড মানে কার মাথা কাকিমা? কাকিমা বলল আমার মাথা। সেই বলতেই তো কাকিমা আমায় মারলো। মিথ্যেবাদী মেয়ে, তুই বলিসনি মাই হেড মানে কাকিমার মাথা? তুমি তো তাই বললে। আমি কাকিমার মাথা বলেছি না আমার মাথা বলেছি? তুমি আমার কাকিমা, তাহলে
ছোট, তোদের দুজনের ভুল বুঝে বুঝেতেই এটা ঘটেছে। তোমার এই গুণবতী মেয়েকে সাবধান করে দিও যেন এভাবে আমার মুখে মুখে তর্ক না করে। আর একটা কথা, কাল থেকে যেন ঘুম থেকে উঠে চায়ের কাপটা হাতের সামনে পেয়ে যায়। রোজ রোজ এক কাপ চায়ের জন্য এমন হাপিত্তস হয়ে ঘুরে বেড়াতে আমার ভালো লাগে না। আমি যখন চা করে নিয়ে যাই তখনও তুই ঘুম থেকে উঠিসনি, আর দেরি করে উঠেছিস বলে হাতের কাজগুলো শেষ করে আবার নতুন করে চা বানাতে আমার একটু দেরি হয়ে গেছে। বেশ করছি, দেরি করে উঠেছি। এই সংসারটা আমার রোজগারে চলে, কাজেই আমি কখন ঘুম থেকে উঠবো, কখন কি করব, সেটা আমার ব্যাপার। এটা চা হয়েছে না গরম জল? ঘন্টায় ঘন্টায় স্পেশাল চা বানিয়ে খাও, আর আমার বেলায় গরম জল। চাটা তুই আমার গায়ে ছুড়ে দিলি। মুখে ছুড়ে দিলি, তোমার ভাগ্য ভালো। ছোট, কি ভেবেছো তোমরা আমার এই রোজগারে নিজেরা চব্বচস্য করে খাবে, আর আমার বেলায় যা তা খাবার? একটু আস্তে কথা বল ছোট, পাশের ঘরে তোর ভাসুর ঠাকুর রয়েছেন, শুনতে পেলে ভীষণ দুঃখ পাবেন। পায় পাবে, তাতে আমার কি? ভাসুর ঠাকুর, যার একটা কুকুরের যোগ্যতা নেই সে আবার ঠাকুর। এ কথা তুই বলতে পারলি? কেন পারবে? তার লজ্জা করে না তার এত বড় সংসারটা আমার ঘাড়ে চাপিয়ে হাত গুটে ঘরে বসে থাকতে? হ্যাঁ হ্যাঁ করে, তার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করে, আর সেই জন্যই তো সে লজ্জায় ঘর থেকে বেরোতে চায় না। কিন্তু এমনও তো একটা দিন গেছে যেদিন তার রোজগার করা সমস্ত টাকাটাই এই সংসারের প্রতি খরচ করেছে। তোর স্বামীকে মানুষের মতো মানুষ করতে সে সঞ্চয়টুকু পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। তা আমার স্বামীকে মানুষ করার ঋণ কি আমায় শোধ করতে হবে নাকি? ঋণ নয় রে ছোট, ঋণ নয়, সেটা ছিল তার ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের কর্তব্য। তাই বলছিলাম, সেই কর্তব্যে তুই কি সামান্যটুকু আমাদের উপর করতে পারিস না ভাই? আমি কেন কর্তব্য করতে যাব? যার জন্য তোমরা কর্তব্য পালন করেছো সেই তার কর্তব্য রক্ষা করুক। কি বলতে চাস তুই? একটু পরিষ্কার করে বল তো। বলতে আমি অনেক কিছুই চাই, কিন্তু এখনই সব বলবো না। কয়েকটা কথা শুনে রাখো, তোমার কর্তার ওই ঘন্টায় ঘন্টায় চায়ের বিলাসিতা এবার ত্যাগ করতে হবে। আর নিজের মেয়ের পড়াশোনার খরচের ভারটা আমার উপর না চাপিয়ে নিজেরাই নিলে খুশি হতাম। ছোট, আমার স্বামী দিনে 3-4 বার চা খাওয়াটা তোর কাছে বিলাসিতা হলো, আর এইটুকু মেয়ের পড়াশোনার খরচটা। মা, কাকিমা তোমায় এত বকাবকি করে কেন? সে তুই বুঝবি না রে মা, যা বইগুলো গুছিয়ে নে। আর পড়বো না? না, আজ আর তোকে পড়তে হবে না। 1 টাকা দাও না মা, স্কুলে গিয়ে বাবুল কাম কিনে খাবো। আজ স্কুলে যেতে হবে না রে মা। তাহলে পল্টু কাকার দোকান থেকে কিনে আনি। 1 টাকা দাও না মা। আমার কাছে টাকা নেই। তুমি আমায় কখনো টাকা দাও না। বিউটির মা বিউটিকে রোজ টাকা দেয়, অনুর বাবা অনুকে রোজ টিফিন খেতে টাকা দেয়। আমার বাবা আমায় কখনো টাকা দেয় না। তুমি 1 টাকা দাও না মা, তুমি 1 টাকা দাও। বলছি না আমার কাছে টাকা নেই, তবু কথাটা কানে যাচ্ছে না। শান্তি পাবো না। কখনো চাইবো না, দেখে নিও, আর কখনো চাইবো না। আমায় তুই ক্ষমা কর মামুনি, কেন আজ তোকে আমি 1টা টাকাও দিতে পারলাম না। তা তুই বুঝবি না রে মা, তা তুই বুঝবি না। আজই আমি বাড়ি ছেড়ে চলে যাব। মা, তুমি এত রাগ করছো কেন বলো তো? রাগ করবো না মানে? কি ভেবেছে তার বাবা আমাকে জানোই তাই বলে অপমান? আমি হিংসুটে উঠ না, আমি এর সংসার ভাঙি। আহা, বাবার কি দোষ বলো? বাবা যা দেখেছেন তাই তো বলেছেন। তোর বাবা দেখেছেন মানে? কার সংসার ভাঙতে দেখেছেন তোর বাবা? দেখেনি, তবে তবে এবার কি শুনি? কেউ বলতে পারবে কারো কোন ক্ষতি করেছি? মোটেই না। তোমার সামনে সে কথা বলার সাহস অবশ্য কারণ নেই, তবে আড়ালে অবড়ালে নিন্দুকেরা অনেক কথাই বলে শুনেছি। তুমি নাকি কারো ভালো দেখতে পারো না, কারোর সংসারের সুখ দেখলে নাকি হিংসায় তোমার মনে আগুন জ্বলে ওঠে। কি বললি? আরও আছে মা, তোমার সরল বুদ্ধির নম্র স্বভাবে বহু উদাহরণই আমার জানা। এবার তুমি দিদির সংসারটা থেকে হাত বাড়িয়েছো। ভাবলে আমার ভয় হয় মা, বিয়ের পর আমাকেও তুমি সুস্থভাবে সংসার করতে দাও কিনা। কি? আমি লোকের সংসার ভাঙি? নিজের পেটের সন্তান হয়ে আজ তুই আমায় অপবাদ দিলি? এ রাধা গোবিন্দ, তুমি আমায় মরণ দাও ঠাকুর, মরণ দাও। নিজের সন্তান যদি এমন কথা বলে তাহলে কিসের আশায় বেঁচে থাকবো ঠাকুর? তুমি আমায় মরণ দাও। কি হয়েছে তোমার? ওরে
প্রেসার লো প্রেসার একসাথে হয় নাকি কারো প্রেসার মাথায় ওঠে? মায়ের কিচ্ছুটি হয়নি। কিচ্ছু হয়নি? না, মায়ের কিছু চমৎকার গুণের প্রশংসা করছিলাম আমি। আর মহৎ ব্যক্তিরা যে তাদের প্রশংসা সইতে পারে না তা তো তুই জানিসই। মায়ের হয়েছে কি খানিকটা সেই অবস্থা। প্রশংসা? কিন্তু কিসের প্রশংসা? ওই আমি বলছিলাম যে তুই থাক, আমার প্রশংসা করবে না। বুঝলি পিউ, আমার মেয়ে নয়, সত্তর সত্তর। এবার তোমার হাই প্রেসার লো প্রেসার সব মাথা থেকে নেমেছে তো? আর ওই গা থর মাথা বনবন সব কমেছে নাকি ডাক্তারকে খবর দেবো? তুই তো আমার মরণই চাস, আর আমার মরণ হলেই বুঝি আমি শান্তি পাবো। ছি ছি ছি, এমন কথা বলতে নেই। তুমি তো আমাদের একমাত্র গুণবতী মা। তোমার বাবা সাদ করে তোমার নাম রেখেছিলেন ভানুমতি। কাজেই তোমার এই ভানুমতির বাকি খেলাটুকু আগে দেখিয়ে দাও, তারপর তো মোরার কথা ভাববে। মিতু, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে তাও শিখিসনি? নাকি লেখাপড়া শিখে দিন দিন এত অধঃপতন হয়েছে তোর? অধঃপতন? দিদি রে, গুরুজন যদি গুরুজনের মতো হয় না তাহলে তাকে মাথায় করে রাখা যায়। আর এই গুরুজনের জঘন্যহীন কাজকর্ম যদি ছোটদেরও লজ্জা দেয়, ছোটরা কি তাকে গুরুজন বলে মানতে পারে? পারে না দিদি, পারে না। শুনলি শয়তানি মেয়েটার কথাগুলো আবার শুনলি? ওর বাবাই ওকে লাই দিদি মাথায় তুলেছে। আমি কিছু বলতে গেলেই বুড়ো ভামটা আমার দিকেই তেড়ে আসে। কবে আমি ওকে জব্দ করে ফেলতাম, কবে যে আমি বিধবা হব, কবে কি কথা বলছো? বিয়ের পর থেকে একটা দিনও তোর বাবা আমায় সুখে রেখেছে? জ্ঞান হওয়ার পর থেকে তোরা তো সবই দেখছিস শুনছিস, কোনোদিনও একটা ভালো কথা বলতে শুনেছিস তোর বাবাকে? নেহাত আমি ভালো মানুষ, তাই এখনো তোর বাবার সঙ্গে সংসার করে চলেছি। অন্য কেউ হলে কবে এই সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যেত। তুই দেখিস পিউ, এই বুড়ো বয়সে হয়তো আমাকে আত্মহত্যা করে মরতে হবে। কিসব অলক্ষণে কথা বলছো? আমি তো রয়েছি নাকি? তোমার যখনই মন খারাপ হবে তুমি আমার কাছে চলে আসবে। যেতে তো আমার বড়ই ইচ্ছে করে জানিস, কিন্তু মনে বড্ড ভয় হয় রে মা। তোর ওই হিংসুটে যা ননদ আর ওই পঙ্গু ভাসুরটা আছে না, ওরা যদি আপত্তি করে। আপত্তি করবে? আপত্তি কেন করবে? আমি দয়া করে তুমি ওটা খেতে দিচ্ছি বলে খেতে পাচ্ছে, আর তারা কি না আমার মায়ের থাকার ব্যাপারে আপত্তি করবে? লাথি মেরে দূর করে দেবো না? নিশ্চয়ই দিবি মা। তুই এই হলি গিয়ে ওই সংসারের একমাত্র চাকরি করাবো। তোর কথা মতো তোদের চলা উচিত। তবে একটা কথা মা, তোর মনে আবার দয়ামাগুলো একটু বেশি। ওসব দয়ামাটা ভুলে যা। আজ দুজনে আছিস, কাল তোদের ছেলে পুলে হবে, সংসার বাড়বে। তা এখন থেকে যদি ভূত ভোজন করতে সব ফুরিয়ে যায়, ছেলে পুলে মানুষ করবি কেমন করে? তোমাদের জামাইকে সে কথাই বলি মা, কিন্তু মানুষটা যে কিছুতে বুঝতে চায় না। দাঁড়া মা দাঁড়া, আমি একবার যাই। আমি গিয়ে জামাই বাবাজিকে বেশ ভালো করে বুঝিয়ে দেব। তা হেরে মা পিউ, তুই এখন কত টাকা মাইনে পাস রে? প্রায় ওই 20,000-এর মতো। হ্যাঁ, 20,000? তুই যদি আমার ছেলে হতিস পিউ, তাহলে বোধহয় আমার চেয়ে সুখী আর কেউ হতো না। দেখি মা, দেখি তোর গলার হারটা তো ভারী সুন্দর। নতুন বানিয়েছিস বুঝি? নতুন কোথায় মা, এটা তো অনেক আগেই বানিয়েছি। জানিস পিউ, এমন একটা হার পরবার আমার বড্ড শখ ছিল রে মা। তোর বাবাকে কতবার করে বলেছি, হয় আমার পোড়া কপাল। সোনার হাত তো দূরের কথা, একটা রূপোর আরো কোনোদিন তো বাবা আমায় গড়িয়ে দেয়নি। হারটা তুমি নেবে মা? না না, তোর হার আমি নেব কেন? তাতে কি হয়েছে? সে হয়েছে 2-4 দিন রেখে দাও। তুই বললি শুধু 2-4 দিন কেন রে মা? সারা জীবনে আমি রেখে দিতে পারি, কিন্তু তোর গলাটা খালি করে। আমি না হয় আর একটা গড়িয়ে নেব। আবার একটা? নতুনটা নিলেই বোধহয় বেশি ভালো হতো। না না, তেমন কিছু না। তোর গলা খালি করে আমি কিন্তু হারটা নিতে পারবো না। নতুন হারটা অবশ্যই কিনিস কিন্তু। ঠিক আছে মা। এবার তুই ওই হারটা নিজের হাতে আমার গলায় পরিয়ে দিত, দেখি কেমন মানায় আমায়।
এই দুর্দিনের বাজারে আর কেই বা আমাকে কাজ দেবে? তাছাড়া এমন লক্ষ্মীপতির মতো বৌদিমণি, মায়ের মতো গিন্নিমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? না না, এবারে ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও না। আছিস? বৌদিমণি, আমি তোমার দুটি পায়ে পড়ি, তোমরা আমার চিরদিনের মতো ছুটি দিয়ে দিও না। আর আমাকে একটা টাকাও মাইনে দিতে হবে না। তোমাদের এটুকুটা খেয়ে আমি পেট ভরাবো। আমায় তুমি ছুটি দিয়ে দিও না বৌদিমণি, আমার তুমি ছুটি দিয়ে দিও না। কি পাগলামো করছিস? পাছাড়। ছুটি দিলে এই সংসারের এত কাজ কে সামলাবে? তা তো আমি জানি না বৌদিমণি। গিন্নিমা অফিসের সময় বলে গেল যে কাল থেকে তার আর চাকরি থাকছে না। বাসন্তী, তাই এক সপ্তাহের মধ্যে আমাকে অন্য জায়গায় কাজ দেখে নিতে বলেছে। না না, এভাবে হঠাৎ করে কারোর চাকরি যায় না। তুই হয়তো ভুল শুনেছিস। ভুল নয় বৌদিমণি, সরকারের সঙ্গে কি একটা কেসে হেরে যাওয়ায় গিন্নিমা অফিসে 10 জনের চাকরি চলে গেছে। গিন্নিমাও তাদের মধ্যে একজন। বাসন্তী, শুধু চাকরি নয় বৌদিমণি, গিন্নিমা অফিসে জমানো টাকা, পেনশন কিছুই আর পাবেন না। তাই বোধ হয় মাই কদিন কেমন মন মরা হয়ে থাকতেন। কিন্তু এই এত বড় দুঃসংবাদটা মা আমায় একবারও জানালেন না। আমার মাথাটা কেমন যেন করছে, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। তুমি এখানটা বসো তো দেখি। এ কি, তোমার গাছে আগুন? তোমার কি জ্বর হয়েছে বৌদিমণি? আজ প্রায় 3-4 দিন হলো রাত্রে জ্বর হয়। তো দাদাবাবু বাড়িতে নেই, ভেবেছিলাম সেরে যাবে, তাই কাউকে কিছু বলিনি। কিন্তু আজ দুপুর থেকে জ্বরটা কেমন যেন বেড়ে গেছে। এই 3-4 দিন তুমি জ্বর গায়ে কাজকর্ম করে চলেছো। গিন্নিমা শুনলে তোমাকেও বকবে আর আমাকেও না না, বকবে। আমার সত্যি, তুই মাকে আমার জ্বরের কথা একদম বলবি না। চাকরি চলে যাওয়ায় মা এমনিতেই ভেঙে পড়েছেন, তার ওপর যদি শোনেন আমার শরীর খারাপ। বেশ বাবা বেশ, তুমি এবার চুপ করে গিয়ে একটু শো তো দেখি। কিন্তু মা যে এখনো অফিস থেকে ফিরলো না, মায়ের চাটা আমি করে দেবো। প্রত্যেক দিনই তো তুমি করে দাও, আজ না হয় আমি করে দেবো। তুমি এবার চলো তো, আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিই। তাই চল, কিন্তু মাকে আমার শরীর খারাপের কথা একদম বলবি না, মনে থাকবে? মনে থাকবে। আজই আমার পরীক্ষা নেওয়ার দিন। আমি জানি এই পরীক্ষায় আমার বৌমাই জিতবে। আর ওই ভানুমতিকে আমি ভালো করেই বুঝিয়ে দেব যে বৌমা শুধু আমার বৌমাই নয়, সে আমার সংসারের কুললক্ষ্মী। কিন্তু বৌমা তো এখনো এলো না। আজ বোধহয় একেবারে চা করে নিয়ে আসবে। প্রত্যেকটা দিন তো আমার জন্য চা করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকতো, আজ বোধহয় একেবারে চা করেই নিয়ে আসবে। এই নাও গিন্নিমা তোমার চা। তুই চা এনেছিস কেন? বৌমা বাড়িতে নেই? আছে তো। বাড়িতেই আছে? কি করছে সে? শুয়ে আছে। শুয়ে আছে? হ্যাঁ, নাও চাটা ধরো, ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার বেগটা আমায় দাও। তুই যা, আমি রেখে দেবো। ঠিক আছে গিন্নিমা। তাহলে ভানুমতির কথাই ঠিক হলো। আমার প্রতি বৌমার যত শ্রদ্ধা ভক্তি সবই আমার ওই রোজগারের দিকে তাকিয়ে। যে মানুষটা প্রত্যেকটা দিন আমার জন্য চা করে আর নিয়ে আসতো নিজের হাতে, আজ আমার রোজগার নেই শুনে সেই মানুষটাই আমার জন্য একটা বারও আমার সামনে এসে দাঁড়ালো না। আজ ভানুর কথা না শুনে আমি যদি এই পরীক্ষা না নিতাম, সত্যিকারের চাকরি না থাকার পর সেই শেষ জীবনে আমার কি দুরবস্থাই না হতো সেটা আমি বুঝতেই পারতাম। এ জগতে কেউ কারো নয়, পর সবাই পর। বৌদি, বৌদি, এই যে মা, আমি পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করেছি, সব ওই বৌদির জন্য। দাঁড়াও, আগে বৌদিকে গিয়ে দেখিয়ে নিয়ে আসি, তারপর তোমায় দেখাবো। বৌদি দাঁড়া। না মা, আগে বৌদি দেখবে,
তারপর তোমায় দেখাবো। বৌদি বৌদি আর বৌদি, কেন বৌদি কি তোর সব নাকি? বৌদি আমার সব না হলেও আমার জীবনের অনেকখানি জায়গা আছে, জুড়ে আছে বৌদি। আর যদি বৌদি আমার ওভাবে গাইড না করতো তাহলে পরীক্ষায় এত ভালো ফল করতেই পারতাম না। হ্যাঁ, গাইড করবে এবং প্রয়োজন হলে তোর ওই বৌদি তোকে একেবারে মাথায় করে রাখবে। কিন্তু দেখবি যেদিন আমার চাকরি থাকবে না সেদিন তোর ওই বৌদি একেবারে তোর মাথার উপরে বসে থাকবে। তুমি হঠাৎ এসব কি বলছো মা? তুমি কি অসুস্থ নাকি তোমার চাকরি চলে যাওয়ায়? চাকরি আমার যায়নি পিঙ্কি, চাকরি আমার যায়নি পিঙ্কি। আজ আমার প্রতি তোর বৌদির এত শ্রদ্ধা ভক্তি আসল না নকল তারই পরীক্ষা নিতে আমি এই মিথ্যে করে প্রচার করেছিলাম যে আমার চাকরি চলে গেছে। তোর ওই পরীক্ষায় কে পাস করলো আরতি? তোর বৌমা না আমি? তোর কথাই ঠিক ভানু, বৌমার মিথ্যে শ্রদ্ধা ভক্তিতে বশবর্তী হয়ে আজ আমি ভুলই করেছি। তোর এই যুক্তি আজ আমার চোখ খুলে দিয়েছে। তোমার কথা ঠিক বুঝতে পারছি না মা, ভানুমাসের যুক্তিটাই বা কি? শোন তাহলে তোকে বুঝিয়ে বলছি। অতিভক্তি চোরের লক্ষণ বলে যে একটা কথা আছে তা কিন্তু মিথ্যে নয়। তোর বৌদি অতিশয় সাধু সেজে আমার প্রতি এতদিন যে শ্রদ্ধা ভক্তির অভিনয় করত তা শুধু আমার ওই রোজগারের দিকে তাকিয়ে। আজ দেখ আমার চাকরি নেই শুনে তোর ওই বৌদি আমাকে একটা বার তো সামনে এসে দাঁড়ালো না। কিন্তু কেন, কি করেছে বৌদি? শুয়ে আছে রে, মনে সুখে দিবা নিদ্রা সাচ্ছে। হ্যাঁ বলিস কি রে, এই অবেলায় তোর বউ ঘুমাচ্ছে? আরে বাবা, চাকরি যাওয়ার ব্যাপারটা সত্যি হোক আর মিথ্যেই হোক, তার কানে যখন গেছে তখন অন্তত একবার উঠে এসে তোকে সহানুভূতিটুকু জানানো উচিত ছিল না? কি বলিস ভাই আরতি? আজকালকার মেয়েদের মনে কি কোনো সহানুভূতি বলে কিছু আছে রে ভানু? কে বলে রে? আমার বড় মেয়ে বিউ, সে তো 20,000 টাকা মাইনে চাকরি করে, অথচ সংসারের সমস্ত কাজ নিজের হাতে করে চলেছে। যা আর ভাসুরকে তো দেব দেবীর মতো পূজা করে, যাকে তো কুটো টি পর্যন্ত নাড়তে দেয় না। আর ননদকে তো একেবারে নিজের মায়ের পেটের বোন করে নিয়েছে রে। শাশুড়ি মেয়েটাকে তো এত ভালোবাসে যে কেউ আমার নিজের মেয়েকে ভালোবাসবে না। তোর ওই বৌমাকে যদি আমি, তোর ওই মেয়েকে যদি আমি বৌমা করে নিয়ে আসতাম তাহলে তোর সংসারে কোনোদিনও সুখের অভাব হতো না রে আরতি। কিন্তু কি আর করবি বল, তোর যে ভাগ্যটাই খারাপ। আমার ভাগ্য এবার আমি নিজেই গড়ব। এবার থেকে আমি নিজেই এই সংসারে সব দায়িত্ব বৌমার হাত থেকে কেড়ে নেব। এই কথাটাই তো তোকে আমি এতদিন ধরে বলে এসেছি, কিন্তু তুই তখন আমার কোনো কথা কানেই তুলিসনি। এতদিন আমি ভুল করেছিলাম বানু, তোর একটা যুক্তি আজ আমার চোখ খুলে দিয়েছে। অথচ লোকে আমায় হিংসুটে কুটনা বলে গালাগালি দেয়, কিন্তু আমি যা করি তা সবার ভালোর জন্যই করি। একজনের ভালো করতে গিয়ে আরেকজনের সর্বনাশ করে ফেলছো না তো ভানুমাসি? ও আরতি, বলি শোন মেয়ের কথা, কার সর্বনাশ হলো না হলো তা দেখলে চলে না মা। নিজের সর্বনাশ যাতে না হয় সেই দিকেই নজর রাখতে হবে। তাছাড়া আরতি আমার ছোটবেলাকার বান্ধবী, তাই আগে থেকেই ওকে সাবধান করতে আসা। আর তুই তো নিজের চোখে বৌদির আসল চরিত্রটা দেখলি মা। হ্যাঁ দেখলাম, এখন বুঝতে পারছি কেন বৌদি আমার ওপরে ওভাবে অন্যায় শাসন করতো, কেন আমায় নাচ গান করতে বাধা দিত, কেন বৌদি আমায় ওভাবে অন্যায় শাসন করতো। হিংসায় রে মা, হিংসায়। তুই নাচ গান করে সুনাম অর্জন করিস তা ওই মেয়েটা চায় না। শুনলে তো মা, তুমি আমায় ওই বৌদির কথার মতো চলতে বাধ্য করেছিলে। তখন কি আমি বুঝতাম রে তো ওই মেয়ের পেটে এত শয়তানি লুকিয়ে আছে? শুধু কুপুর থেকে বলিস আরতি, আমার তো মনে হয় সংসার খরচের দোহাই দিয়ে বেশ কিছু টাকাও হাতিয়ে নিয়েছে মেয়েটা। কিন্তু বৌমা কোনো টাকা জমিয়েছে বলে তো আমার মনে হয় না। বোকা কোথাকার, জমালো কিছু তোদের জানাতে যাবে? হয়তো দেখ
সে পঙ্গু দাদাটার হাত খরচ জোগাতে সে ওটাকে বাপের বাড়ি পাঠাচ্ছে। সর্বনাশ, এত দূরে গিয়েছে শয়তানিটা। আর কখনো তুই মাইনের টাকা ওই বৌদির হাতে দেবে না। মাইনের টাকা তো আমি দেবই না, যতদিন আমি গত 2 বছর ধরে যে সংসার খরচের জন্য যে টাকা আমি বৌমার হাতে দিয়েছি তা পাই টু পাই আমি হিসাব চাইবো। আর সেটা যদি ও না দিতে পারে আমি একেবারে এ বাড়ি থেকে ওকে দূর করে ছাড়বো। ভানুমাসি, তুমি যে আমাদের কি উপকারটাই না করলে তার আমি তুমি বলে বোঝাতে পারবো না। তবু নিন্দুকরা বলে আমি নাকি হিংসুটে, আমি নাকি লোকের ঘর ভাঙি। যে হারামজাদিরা এমন কথা বলে তারা মুখে রক্ত উঠে মরবে এই আমি বলে রাখলাম। তুমি আমার একটি কথা শোনো, মাকে বুঝিয়ে সুঝিয়ে আবার জন্য মেয়েটাকে তাড়িয়ে দিতে যেও না। যতই হোক ও তো আমারই বড় মেয়ের ননদ কি না। কানামাছি ভোভো যারে পাবি তারে ছো, কানামাছি ভোভো যারে পাবি তারে ছো। কানামাছি ভোভো যারে পাবি তারে ছো, কানামাছি ভোভো যারে পাবি তারে ছো। পিসিমণি কোথায় তুমি, পিসিমণি কোথায় তুমি, পিসিমণি ধরে ফেলেছি। তোর নোংরা হাত লাগে আমার দামি শাড়িটা নষ্ট করে। একটা দুধের শিশুর গায়ে এভাবে হাত তুলতে তোমার বিবেকে একটুও বাঁধবে না? তোমার মনে কি দয়াবে বলে কিছুই নেই? না নেই, আর নেই বলে তো প্রাণপাত পরিশ্রম করে তোদের পেটের খাবার জোগাচ্ছি। খাবার জোগাবো আমি, অথচ অন্যায় বলে তার শাসন করার কোনো অধিকার নেই আমার। একে শাসন বলে না ছোট বৌদি, একে বলে পীড়ন। শাড়িটা তোমার যতই দামি হোক সেটা নিশ্চয়ই মিষ্টির চেয়ে দামি নয় যে মিষ্টির ছোঁয়া লেগে তোমার ওই দামি শাড়িটা নষ্ট হয়ে যাবে। এই দামি শাড়ির মর্ম তুই কি আর বুঝবি? যদি নিজে রোজগার করে কিনতিস তাহলে বুঝতিস। তোদের তো লজ্জা করে না আমারই খেয়ে পরে আবার আমার মুখে মুখে তর্ক করতে? কি বললে তুমি ছোট বৌদি? আমায় তুমি খাওয়ার খোঁটা দিচ্ছ? তা খাওয়াচ্ছে যখন খোটা তো দেবই। বড় কর্তা তো পঙ্গু হয়ে তার এত বড় সংসারটাকে আমার ঘাড়ে চাপিয়ে হাত গুটিয়ে ঘরে বসে আছে, আর তোরও লজ্জা করে না বসে বসে আমার টাকা ধ্বংস করতে? ঠিক বলেছি ছোট বৌদি, আর সেই জন্য বোধ হয় তোমার অহংকারে মাটিতে পা পড়ে না। কি বললি? তোমার মতো আমিও হয়তো একটা চাকরি জোগাড় করতে পারতাম, কিন্তু তুমি সেই পথটাকে বন্ধ করে দিয়েছো। আমি বন্ধ করে দিয়েছি? হ্যাঁ তুমি এই ছোটদার সঙ্গে যুক্তি করে আমার পড়াটাকে বন্ধ করে দিয়েছো। তা নইলে এতদিন আমি যে কোনো একটা চাকরি জোগাড় করে নিতে পারতাম। সীমা, আমায় যা তা বলে অপমান। কি করলি ছোট? ঠাকুরজিকে তুই চড় মারলি? বেশ করেছে মেরেছি, তাতে তোমার কি? হ্যাঁ, বসে বসে খেয়ে বেশি তেল হয়েছে। ছোট বৌদি, আর যদি কখনো এভাবে মুখে মুখে তর্ক করিস লাথি মেরে বাড়ি থেকে দূর করে দেব। কার বাড়ি থেকে তুই কাকে তাড়াতে চাইছিস? আমার বাড়ি আমার, এই সংসারটা আমারই রোজগারে চলে। আমি এই সংসারের একমাত্র চাকরি করাবো। তোমাদের রাবণের গোষ্ঠীর পিণ্ডি জোগাতে জোগাতে এতদিন যে টাকাগুলো জলের মতো খরচ করে এসেছি তার পরিবর্তে এই বাড়িটা এখন থেকে আমার হয়ে গেছে। কাজেই আমি যাকে এই বাড়িতে থাকতে দেব সেই বাড়িতে থাকবে, কিন্তু এই শয়তানিটাকে আমি আর এ বাড়িতে থাকতে দেব না। তুমি না বললো চলতো ছোট বৌদি, কারণ আমি নিজেই ঠিক করে নিয়েছি যে সংসার বই রোজগারে চলে সেই সংসার আর আমি থাকবো না। তা যা না, আমার হাড়ে একটু বাতাস লাগুক। যত কিন্তু তুমি কোথায় যাবে ঠাকুরজি? থাকবে কোথায়? এই বিশাল পৃথিবীর মাঝে থাকার একটা জায়গা আমি ঠিক খুঁজে নেবো বৌদি। না না ঠাকুরজি, আমি তোমায় কোথাও যেতে দেব না। আর তো আমার এখানে থাকা চলে না বৌদি। এখানে থাকতে হলে এবার আমাকে আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে থাকতে হবে, কিন্তু আমার পক্ষে তা সম্ভব নয়। ঠাকুরজি, যদি পারো তোমরাও এখান থেকে চলে যাও বৌদি,
নইলে তিল তিল করে তোমরাও একদিন শেষ হয়ে যাবে। সবই আমি বুঝি ঠাকুরজি, কিন্তু কোথায় যাব তা তুমি বলতে পারো? তোমার দাদার এক বিন্দু নড়াচড়ার করার ক্ষমতা নেই। ঠাকুরপো সব জেনেও না জানার ভান করে থাকে। ছোটোর এই অমানবিক অত্যাচার সহ্য করে আছি শুধু তোমার দাদার কথা ভেবে আর এই মিষ্টির কথা ভেবে। তবুও তোমরা চলে যাও বৌদি। এখানে অশ্রদ্ধার অন্ন মুখে দেওয়ার চেয়ে পরের বাড়িতে চাকরানি খাটলে অনেক সুখে থাকবে। ঠাকুরজি, যে সংসার বইয়ের রোজগারে চলে সেই সংসারে আরাম থাকবো না। আমার সাথে তুমি চলে যাবে পিসিমণি? হ্যাঁ রে মা। তাহলে কে আমায় পরিয়ে দেবে? তুমি বলেছিলে না আমায় একটা লাল ফিতে কিনে দেবে আর একটা পুতুল। তুমি চলে গেলে কে কিনে দেবে? কে কিনে দেবে? আমি কিনে দেবো মামনি। আমি একটা চাকরি পাই, তারপর তোকে সব কিনে দেবো, সব। পিসিমণি, আমি আসি মামনি। একদম দুষ্টুমি করবি না। আমি নেই তো কি হয়েছে? তোর কাকিমা তোকে পড়া বলে দেবে, তোর বাবা তোকে। ঠাকুরজি তুমি? আমি চললাম বৌদি, আর কখনো এখানে আসবো না, কখনো না, কখনো না। যেও না ঠাকুরজি, তুমি ফিরে এসো, অন্তত মিষ্টির কথা ভেবে ফিরে এসো ঠাকুরজি। চলো না মা, আমরাও কোথাও চলে যাই। কাকিমা আমায় যখন তখন মারে, তোমাকে আর বাবাকে কত গালাগালি দেয়। যদি পিসিমণির মতো তোমাকেও কোনোদিন মারে। চুপ কর মিষ্টি, ও কথা বলিস নে, তোর কাকিমা শুনতে পাবে। আচ্ছা মা, কাকিমার মতো তুমি চাকরি করো না কেন? চাকরি কি আর সবাই পারে রে মা? তার জন্য যে অনেক লেখাপড়া করা দরকার, কিন্তু আমি যে মূর্খ। কাকিমা অনেক লেখাপড়া জানে বুঝি? আমিও অনেক লেখাপড়া শিখবো, তারপর কাকিমার মতো চাকরি পেয়ে অনেক টাকা আনবো, অনেক টাকা। তারপর কাকিমা তোমায় আর বকাবকি করতে পারবে না। তুই অনেক দূর পর্যন্ত লেখাপড়া শিখে অনেক বড় চাকরি করে অনেক টাকা রোজগার করে আনবি, অনেক টাকা। তোমাদের কাছে থাকবো বলে ওই রে মা পিউ কেলি কোথায়? ও কিছু করে দিয়েছে। যা তুমি কাকিমাকে দিয়ে বল দিদা এসেছে। যাচ্ছি মা। তা তোমরা এখন কেমন আছো মা? তোমরা ভালো তো? হ্যাঁ মাসিমা। সেদিন আমার পিউ দিয়ে তোমাদের কিছু নামটাই না করে এলো, বলে চায়ের মতো যা পেয়েছি মা, আমাকে তো ফুটলো দিন পর্যন্ত নাড়তে দেয় না। আর ভাসুর ঠাকুর সে তো বোমা বলতেই অজ্ঞান। বেচারা ট্রেনের তলায় দুটো পায়ে ধুয়ে এই যে যদি প্রাণটাই চলে যেত। এই তবে পূর্ব জীবনে কর্মফল, পূর্ব জীবনে কর্মফল, নইলে কি আর এমন হয়? অনেকক্ষণ প্রথমে তখন তোর মেয়েটি গান বাজনা করছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর কি। একটা পর্বত 10 মিনিটের করে বলে আমি এক্ষুনি আপনার খাবারের ব্যবস্থা করছি না। এই তিন্নিদি এবার বলো বসে গেছিলে কিছু আর রে আবার রে বস চুপচাপ। এখন নম্বর শয়তান ছিল তার সঙ্গে কিসের দরকার? এখানে দাঁড়ানো তাকে ডেকে নিয়ে আসছে। এই বলে তো আর মেয়েকে পাঠালো রাখতে
আসছি। দাঁড়াও মা, আজই ওদের যেটা আমি দেখাচ্ছি। আমার এইভাবে করবে, আর আমার মাকে কি অসম্মান করবে? থাক মা থাক, তোকে আর এ নিয়ে ভাবতে হবে না। আমি যখন একবার এসেই পড়েছি তখন ভোর পথে করে দূর করে তবে আমি এখান থেকে যাবো। তুই যখন বলছিস তখন বাবা নিচে পানি পড়তেছে ফুলকো ফুলকো লুচি ভাজতে সঙ্গে একটু আলু দম শুধু করতেছিলে ওগুলো আর দিচ্ছে একে তো বুঝ করতেই হবে। আগের মতো কি আর পয়সা আসেনি মা, সবাই এখন কেমন অরুচি অরুচি ভাব লাগে। তুমি বরং এক কাজ করবা, জামাই দিয়ে কচি পাঠার মাংস আনা করা। তোমার স্ট্যান্ড পেয়ে গেছি, দাঁড়া ঝোঁক স্ট্যান্ড পেয়ে গেছি আমি। আরো ঠিক আছে কি আরে বুঝলো বুঝলো ওখান থেকে এক হচ্ছে লাচি ছেলেরা তো বড় হয়ে যাবে জানিস। ওর মা লোকে হচ্ছে ভাই বেঁচে গেছি। এটা দুটো ফোন দিলে আমি কোথায় দেখবো বাবু। এমন বাড়িতে কিনে মাইনে চামকানি থাকতে শুধু শুধু মাইনে দিয়ে চামকানি রাখতে যাবো কেন? গিন্নিমা রাজরানী বললেন তবে কি রাজরানী বলবো? মা এতদিনে আমি বুঝতে পেরেছি পরকে যতই
আপন করার চেষ্টা করো না কেন? পর কখনো আপন হয় না। এসব আপনি কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তুমি কিছুই বুঝতে পারবে না, কিন্তু আমি সব বুঝে নিয়েছি। আমার প্রতি যত শ্রদ্ধা করতে তোমার, তবেই আমার রোজগারের দিকে তাকিয়ে। কন্ট্রোল করতে আমি জল খাবো। তাই তো আমার চাকরি নেই শোনার সঙ্গে সঙ্গে তোমার আসল স্বরূপটা বেরিয়ে পড়লো। ভাগ্যিস পরীক্ষাটা আমি আগেই নিয়েছিলাম, নইলে সত্যি সত্যি আমার চাকরি না থাকায় কি দুরবস্থাই না হতো আমার। চাকরি আমার যায়নি, তাই বলছি। আস্তে 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 তোর বাকি হবে কিন্তু পেটে তো কিছু দিতে হবে, সেই জোগাড়টাই বা করবে কে? এই তো হয়ে গেছে, এই তো কাজ হয়ে গেছে, ওই চিপে চিপে বসাই দিই। একদম আরামসে তোর বসে দিয়েছে। আমি মিটিয়ে দেবো। আমার বাকি মামলাটা তোমার কাছে রেখে দিও দিদিমা। এই বিনিময়ে টাকার পেছনে কিছু দিতে হবে। সেই সামান্য খরচ যদি আমার কাছে মেটে, সেটা আমার বড় পাওনা দিদিমা, সেটা আমার বড় পাওনা। থাক, তোমাকে আর বাসন্তী করে আর ইচ্ছা দেখাতে হবে না। আমার কথাগুলো মন দিয়ে শোনো। আজ 2 বছর ধরে আমার মাইনের থেকে প্রত্যেক মাসে মাসে যে টাকা আমি তোমায় দিয়েছি তার প্রত্যেকটা হিসাব আমার চাই। হ্যাঁ, আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? অবিশ্বাস না হলেও তোমাকে আর আমি বিশ্বাস করি না। তাই তোমার হাতে সংসারের যে দায়িত্ব আমি তুলে দিয়েছিলাম তা আমি আবার আমার হাতে ফিরিয়ে নিলাম। দাও আমার আলমারির চাবিটা আমায় ফিরিয়ে দাও। মা, কি হলো? দাও। আজ থেকে এ বাড়ির সমস্ত কাজ, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না করা সব তুমি করবে। তুমি? আমি? হ্যাঁ, তুমি করবে। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা সব আমি করব। আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার সোনার ভুল? যে সংসারে আমি এতদিন সত্যিকারের রাজরানী হয়েছিলাম, সেই সংসারে আজ আমি কি না। দিদি, কে? আরে সীমা, কখন এলি? এই তো এলাম। তুই কেমন আছিস দিদি? ভালো, খুব ভালো। কেন ভালো থাকবো না? দেবতার মতো স্বামী পেয়েছি, দেবীর মতো শাশুড়ি পেয়েছি, তারপরেও কি কেউ খারাপ থাকতে পারে? সত্যি দিদি, তোর সুখ দেখে আমার হিংসে হয়। তোর শাশুড়ি তোকে যতখানি ভালোবাসেন, আমার মাও হয়তো এতটা ভালোবাসতেন না। ওসব কথা থাক সীমা। তা ও বাড়িতে সবাই কেমন আছে রে? দাদা, বৌদিরা, মিষ্টি সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালো হয়তো আছে, কিন্তু সুখে নেই রে দিদি। সে কি? তার মানে? ছোট বৌদি চাকরি পাওয়ার পর থেকে যেন কেমন পাল্টে গেছে। পঙ্গু, অসহায় বড়দাকে অসম্মান করে বড় বৌদিকে যা তা কথা শোনায়। মিষ্টির ছা লাগলে তার দামি শাড়িটা নষ্ট হয়ে যায়। সে কি? অথচ বড়দা যখন ভালো ছিল তখন ওই ছোট বৌদির জন্য কত কিছুই না এনে দিয়েছে। ছোটদা বেকার বলে বড়দা ছোট বৌদির কোনো অভাবই বুঝতে দেয়নি। বাজারের সবচেয়ে দামি শাড়িটা তার জন্য এনে দিয়েছে। অথচ চাকরি পাওয়ার পর সেই ছোট বৌদি দেবতুল্য মানুষটাকে আজ আর মানুষ বলে মনে করে না। চাকরি পাওয়ার পর এত অধঃপতন হয়েছে ছোট বৌদির? শুধু তাই নয় রে দিদি, আমি তার প্রতিবাদ করেছিলাম বলে ছোট বৌদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি? তাই ওই বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো চলে এসেছি। সীমা, তোর বাড়িতে কিছুদিন আমায় থাকতে দিবি দিদি? কিন্তু এখানে তুই
থাকবি কোথায়? এই ছোট্ট বাড়িটার মধ্যে আমরাই যে কি কষ্টে রয়েছে। তাছাড়া তো জামাই বাবু এখন ব্যবসার কাজে বাইরে আছে, তাকে জিজ্ঞেস না করা পর্যন্ত। ও এখানে তাহলে আমার জায়গা হলো না? আমায় ভুল বুঝিস না সীমা। ভুল বোঝা নয় রে দিদি, বরং আমি এই ভুল করলাম। তোর শাশুড়ি স্বামী থাকতে তুই তো এই বাড়ির মালিক নোস যে তোর কথাতে আমি। সীমা, আমি কলকাতায় রানু মাসির কাছে যাবো ভাবছি, কিন্তু ওখানে যাওয়ার মতো গাড়ি ভাড়ার টাকা আমার কাছে নেই। তাই বলছিলাম তুই যদি সখানেক টাকা দিতিস। টাকাটা অবশ্য আমি ধার হিসেবে চাইছি। টাকা? হ্যাঁ টাকা, আমার মায়ের মাইনের টাকা, যে টাকা তোমরা তোদের মাসে মাসে তোমার বাবার বাড়িতে পাঠাও। আর এইবারে পাঠাতে পারোনি বলে তোমার বোন বুঝি নিতে এসেছে। এসব তুমি কি বলছো ঠাকুরজি? আমি মায়ের মাইনের টাকা প্রতি মাসে বাপের বাড়িতে পাঠাই? নয়তো আবার কি, তোমার বড়দা পঙ্গু ছোটদা বেকার, তাহলে অত বড় সংসারটা চলছে কিভাবে? কে বলেছে তোমার এসব কথা? বলবে আবার কে? নিজের কানেই তো শুনলাম তোমার বোন তোমার কাছে টাকা চাইছে। হ্যাঁ টাকা আমি চেয়েছি, কিন্তু সেটা ধার হিসেবে নয় পিঙ্কি, দান হিসেবে নয় পিঙ্কি, টাকাটা আমি চেয়েছি ধার হিসেবে। থাক, শাক দিয়ে তোমায় মাছ ঢাকতে হবে না। টাকা চেয়ে কিনা এখন বলে ধার চাইছি। ঠাকুরজি, এই শয়তানি, বলো মাসে মাসে কত টাকা তোমরা আমাদের বাড়ি থেকে মেরেছো? বলো বলছি। মায়ের মাইনের কত টাকা তোমরা আমাদের বাড়ি থেকে মেরেছো? বলো বলছি। বিশ্বাস করো ঠাকুরজি, আমি মায়ের মাইনের একটা টাকাও নিইনি। আমার প্রয়োজনে খরচ করার হলেও আমি মাকে জিজ্ঞেস করে করেছি। মিথ্যে কথা। এই হ্যাঁ করে ছোট লোকের মেয়ে, বল কত টাকা তোর আমাদের বাড়ি থেকে মেরেছিস? বল বলছি। এই ভদ্রলোকের মেয়ে ভদ্রভাবে কথা বলবে। ও তোমাদের বাড়ির বউ, কাজে ওকে তোমরা যা খুশি বদনাম করতে পারো, যা খুশি গালাগাল করতে পারো। সে ও মুখ বুঝে সহ্য করবে, কিন্তু আমি করব না। কি করবে রে ছোট লোকের মেয়ে? এই ছোট লোকের মেয়েটা তোমার মতো তবে রে শয়তানি, খবরদার। ছোট লোকের মেয়ে হলো আমার হাতটা কিন্তু এতটা দুর্বল নয়। সীমা, দিদি রে, এই তোর সুখের সংসার, তোর দেবতুল্য স্বামী আর দেবতার মতো স্বামীর সংসারে এই তুই সুখে আছিস। তুই এখান থেকে চলে যা সীমা, তুই এখানে আর কখনো আসবি না, চলে যা। সেটা আর তোকে বলে দিতে হবে না রে দিদি, মানুষ মানুষেরই ঘরে আসে, অমানুষের ঘরে নয়। কি? এখন আমি বুঝতে পারছি কেন তুই আমাকে না রাখার জন্য মিথ্যে অজুহাত খাড়া করছিলি, কেন তুই ধার আসতে তোর চোখ মুখ অস্বাভাবিক হয়ে উঠেছিল। সীমা, তোর কপালটাও যে এতখানি মন্দ তা আমি জানতাম না রে দিদি, তা আমি জানতাম না। সীমা, যাস না বোন। সীমা, সীমা, সীমাকে দিয়ে আমায় সীমাহীন অপমান করার কারণটা কি? কে তোমায় অপমান করলো ঠাকুরজি? উল্টে তুমিও তো অপমান করে সীমাকে বাড়ি থেকে দূর করে দিলে। কি আমি অপমান করে দাঁড়িয়েছি? আর যদি তোমায় আমি উচিত শিক্ষা না দিতে পেরেছি তবে আমার নাম পিঙ্কি নয়। মা, ও মা, শুনে যাও, বৌদি আর তার বোন মিলে আমায় কি না অপমানটা করলো। মা, ও মা, কি হলো ঠাকুর? আমার সুখের সংসারে কি অশান্তির ছায়া। কেমন করে সইব দয়াময়? আমি কেমন করে সইব? ও গো দয়াময়, আমায় তুমি পথ বলে দাও, আমায় তুমি পথ বলে দাও। আজ কাকিমার জন্মদিন, তাই মা কত কিছু রান্না করেছে। এত লুচি ভেজেছে, দই, মিষ্টি, আলুর দম, আরো কত কি। তাও মা আমায় শুধু শুধু শুকনো পোড়া রুটি খেতে দিয়েছে। শুধু শুধু কি শুকনো রুটি খাওয়া যায়? আর রুটি নিবি? শুকনো রুটি যে খেতে পারছি না মা। তুমি এত লুচি ভাজলে আমায় দুটো দাও না মা। ওসব খাবার আমাদের জন্য নয় মামুনি, আজ তোর কাকিমার জন্মদিন, তাই বাইরে থেকে কিছু নিমন্ত্রিত অতিথি এসেছেন, তোর দিদিমা মিতালি মাসি রয়েছেন, ওই সব খাবার সব তাদের জন্য। সব তাদের জন্য, আমাদের জন্য একটু না? না, দেখবি চল না, তোর বাবা ও ঘরে বসে শুকনো রুটি খাচ্ছে। তুমি যে এত লুচি ভাজলে ওরা তোমায় কিছু দেবে না? না
না রে মামুনি, ও সব বড় লোকেদের খাবার, আমাদের মতো গরিব লোকেদের পেটে ও খাবার যে সহ্য হবে না। তুমি তুমি আমায় ঝোল মাংস না দাও, তুমি একটা ঝোল দাও না মা, ঝোলে ডুবিয়ে ডুবিয়ে রুটি দুটো খেয়ে নেব। বলছি না ও সব খাবার আমাদের জন্য নয়, তবু কথাটা কানে যাচ্ছে না। লোভী পেটুক কোথাকার। মা কাউকে ভালো মন্দ খেতে দেখলে লোভে একেবারে মরে গেল। এতই যদি লোভ, তুই গরিবের ঘরে জন্মেছিস কেন? বড় লোকের ঘরে জন্মাতে পারলি না? এত লোকের মরণ হয়, তোর হয় না কেন? তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। এই দেখো আমি রুটি দুটো খাচ্ছি, জলে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি। কি দিদি ভাই, রুটি খাওয়া হচ্ছে বুঝি? তা বেশ বেশ, রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তা বলি বড় মেয়ে, ওকে তো 2 পিস লুচি দিলেই পারতে, আমার পাতে না আড়াইখানা পড়ে আছে, ওকে এনে দিয়ে দাও না। লুচি আমি খাই না দিদা। কেন রে দিদি ভাই, এত সব খাবার থেকে তোর বুঝি লোভ হচ্ছে না? এসব খাবার আমাদের জন্য নয়, এসব খাবার বড় লোকদের জন্য। আমাদের মতো গরিবদের পেটে এসব খাবার সহ্য হবে না। ঠিক বলেছিস দিদি ভাই, যেমন কুকুরের পেটে খিবাত সহ্য হয় না। দিদা হ্যাঁ, তোকে আর খেতে হবে না। বলি বড় মেয়ে, তোমার ঘরে ডাইজিন ফাইজিন কিছু আছে না? মানে রাতের খাওয়াটা বোধহয় আমার একটু বেশি হয়ে গেল। না নেই। জানিস দিদি ভাই, তোর মায়ের রান্নার হাতটি বেশ ভালো। মাংসটা যে রান্না করেছে না, মুখে এখনো লেগে আছে। পেটে আরো খানিকটা জায়গা থাকলে বেশ আরো খানিকটা। মা মা, আমার নতুন নেকলেসটা দেখেছো? নতুন নেকলেস? হ্যাঁ, আমার জন্মদিন উপলক্ষে আছে, যেটা আমি কিনে এনেছিলাম। আত্মীয়রা চলে যেতে সেটা আমি ড্রেসিং টেবিলের উপর খুলে বাথরুমে গেছি, এসে দেখছি খালি বাক্সটা পড়ে আছে, নেকলেসটা কোথাও নেই। সে কি রে, এত দামি নেকলেসটা তো চুরি হয়ে গেল, বাইরের লোকের নিয়ে যায়নি তো? আমার বাইরের লোক কোথায় মা, আত্মীয়রা চলে যেতে তো ঘটনাটা ঘটেছে। তাহলে ঘরের লোকের মধ্যেই নিশ্চয়ই কেউ না কেউ নেকলেসটা নিয়েছে। কিন্তু ও ঘরে যাওয়ার মতো লোক বলতে তো শুধু তুমি, আমি আর মিতু। কেন? বড় মেয়ে সে তো ঘন ঘন ঘরে ঢুকছিল। তার মানে বড়দি? আহা, আমি বলছি না যে নেকলেসটা সে নিয়েছে, কিন্তু তুই যখন নিমন্ত্রিত দিনে ব্যস্ত ছিলি তখন বড় মেয়ে ঘন ঘন তো নেকলেসটার দিকে তাকাচ্ছিল। ও, তার মানে ওই শয়তানিটাই নিয়েছে। আমার মা চুরি করতে পারে না কাকিমা, আমার মা চুরি করতে পারে না। চুপ কর, চোরের মেয়ের আবার বড় গলা। বড়দি, বড়দি বলে, ও মহারানী শুনতে পাচ্ছো? আমায় ডাকছিলি? হ্যাঁ, তখন থেকে চেঁচিয়ে মরছে, শুনতে পাচ্ছ না? নাকি শুনেও না শোনার ভান করছিলে? শুনতে আমি ঠিক পেয়েছিলাম, কিন্তু কলতলায় এটো বাসনগুলো পরিষ্কার করেছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। থাক, তোমার অজুহাত দেখাতে হবে না। বলি, ড্রেসিং টেবিলের উপর আমার নতুন নেকলেসটা কোথায় সরিয়েছো? কি বললি ছোট, তোর নেকলেস আমি সরিয়েছি? এমন ভান করছো যেন কিচ্ছুটি জানো না। তোকে আমি কেমন করে বোঝাই ছোট, যে তোর নেকলেসটা আমি চোখেও দেখিনি? চোখেও দেখোনি তাই না? অথচ সেই সন্ধ্যে থেকে ঘন ঘন আমার নেকলেসটার দিকে তাকাচ্ছিলে আর ভাবছিলে কখন সেটাকে সরাবে, আর যেই না ওটাকে আমি খুলে রেখে বাথরুমে গেছি অমনি সেটাকে সরিয়ে ফেলেছো। তোকে আমি কেমন করে বোঝাই ছোট, যে তোর নেকলেস আমি নিইনি। আমার হাজার অভাব থাকতে পারে, কিন্তু কোনো কিছুর উপর আমার লোভ নেই। আহা, কেন মন করছো বাছা? নেকলেসটা আজও অনেক টাকা দাম দিয়ে কিনে এনেছে, তাছাড়া ওটাও জন্মদিনের স্মৃতি বলে কথা। দিয়ে দাও না বাবু। বিশ্বাস করুন মাসিমা, ও নেকলেস আমি নিইনি। ও আমার নিজের ছোট বোনের মতো। ওর এত শখের জিনিসটা চুরি করে নিয়ে আমি কি ওকে কষ্ট দিতে পারি? ও, সহজে তাহলে তুমি মানবে না। এবার দেখো মানাতে আমি পারি কিনা। আমার স্মৃতি সিঁদুরের দিব্যি দিয়ে বলছি ছোট, আমি চোর নই, আমি চুরি
করিনি ছোট, আমি চুরি করিনি। এত মার খেয়েও যখন ও কোনো কিছু মানছে না, তখন যা গেছে তা নয় যেতেই দে, কিন্তু ভবিষ্যতে যাতে না যায় সেই ব্যবস্থা করতে তুই ওদেরকে বাড়িতে তাড়িয়ে দে। মাসিমা, এই শয়তানি যা, দূর হ বাড়ি থেকে যা। তোর দুটি পায়ে পড়ে ছোট, আমাদের তুই তাড়িয়ে দিস না। সেই পঙ্গু মানুষটা আর এই বাচ্চাটাকে নিয়ে এত রাতে আমি কোথায় যাব? কোথায় যাবি তার আমি কি জানি? যা, দূর হ এখান থেকে। না না, আমি যাব না। আজ থেকে তোর চাকরানি হয়ে এই বাড়িতে আমি থাকবো। তোর ঘরে আজ থেকে আমরা কেউ ঢুকবো না রে। তোর কোনো জিনিসে আমরা হাত দেবো না। তুই শুধু একবেলা করে খেতে দিস, তবু তাড়িয়ে দিস না রে, তাহলে হয়তো না খেতে পেয়ে আমরা মরে যাব। তাই মরবি, যা না শয়তানি, দূর হ বলছি এখান থেকে। না না, আমায় তুই তাড়িয়ে দিস না। যাবি নাকি চুলের মুঠি? যতই হোক ও তোর বড় যা বলে কথা, চুলের মুঠি না ধরে একটু সসম্মানে তো দাঁড়াতে পারিস। থাক মাসিমা, আপনাকে আর দয়া দেখাতে হবে না। আয় মিষ্টি, আমাদের এই বাড়ি ছেড়ে দূরে চলে যেতে হবে মা। এত রাতে আমরা কোথায় যাব মা? অদৃষ্ট আমাদের যেখানে নিয়ে যাবে। তাছাড়া রাত ভোর হতে এখন অনেক বাকি। ভোর হওয়ার আগে এই বাড়ি ছেড়ে আমাদের দূরে চলে যেতে হবে মা, বহু দূরে। দিদি, চোরকে শাস্তি না দিয়ে ছেড়ে দিবি? চুরি করো স্বীকার করছে না যে। চোর কি আর এত সহজে স্বীকার করতে চায় রে দিদি? কিন্তু জিনিসটা যে খুঁজে বার করেই যাচ্ছে না। যাবে কেমন করে মা? চোর যে অতি গোপনে জিনিসটাকে গোপন জায়গায় সরিয়ে রেখেছে। তুই দেখেছিস মিতু? না দেখলে কি আর এমনি এমনি বলি? এই শয়তানি, বল কোথায় লুকিয়ে রেখেছিস আমার নেকলেসটা? বল বলছি, নইলে এই জুতো মেরে আমি তোর। আরে এ কি করছিস তুই? জুতোটা যদি মারতেই হয় তবে ও গালে নয়, এই গালে মার। তার মানে তোর নেকলেস চুরির চোর বড়টি নয়, আমাদের এই গর্ভধারিণী মা। মিতু, মিথ্যে কথা। না মিথ্যে নয়, আমি নিজের চোখে দেখেছি ড্রেসিং টেবিল থেকে নেকলেসটা চুরি করে তুমি তোমার সুটকেসের মধ্যে লুকিয়ে রেখেছিলে, আর এই হলো সেই চুরি হয়ে যাওয়া নেকলেস। ছি মা, তোমার একটুও লজ্জা করলো না নিজের মেয়ের জিনিস চুরি করে আর একটা নির্দোষী মেয়েকে চোর সাজাতে? বর্দি তোমার মেয়ে না হলেও তোমার কি মেয়ের মতো নয়? দেখেছো কি বলো মন আমার? নেকলেসটা যাতে চুরি না যায় সেই জন্য তো যত্ন করে আমি ওটাকে আমার সুটকেসের ভিতরে ভরে রেখেছিলাম, কিন্তু সে কথা আমি বেমালুম ভুলে গেলাম। মা হয়ে গিয়ে আর কেউ মেয়ের জিনিস চুরি করতে পারি রে মা? তাহলে ওই নেকলেস চুরি নিয়ে এরকম নাটক করালে কেন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোধহয় আমার স্মৃতিশক্তিটা কমে গেছে রে মা, তাই এই কথাটা আমার মাথায় আসেনি। তুমি আবার যেন এই ব্যাপারটাতে কিছু মনে করতে চেও না। আমি শুতে চললাম রে পিউ, বেশি রাত জাগলে আবার আমার পেট খারাপ হয়। আমায় তুমি ক্ষমা করো বর্দি, মানুষ মাত্রই ভুল হয়। যাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। বাহ, কি চমৎকার বিচার! পর চুরি না করলেও তাকে মিথ্যে চোরের অপবাদে জুতো পর্যন্ত মারা যায়, আর আপনজন চুরি করে ধরা পড়লেও সে চোর নয়। আমায় নির্দোষ প্রমাণ করার জন্য তোমায় অনেক ধন্যবাদ বোন। আয় মিষ্টি, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাদের কোথাও যেতে দেবো না বর্দি। আমার দিদির হয়ে আমি তোমার হাতে ধরছি, আমার মায়ের হয়ে আমি তোমার পায়ে ধরছি। তুমি এবারে ছেড়ে যেও না। আর তো আমার এখানে থাকা চলে না বোন, এখানে থাকতে হলে এবার আমায় আত্মসম্মানজলি জলাঞ্জলি দিয়ে থাকতে হবে। আজ তুমি ছিলে বলে কোনো রকমের চোর অপবাদ থেকে রক্ষা পেয়েছি। আবার যদি ভবিষ্যতে এই ঘটনা ঘটে আমায় যে তাহলে আজীবন চোর অপবাদ মাথায় নিয়েই বেঁচে থাকতে হবে বোন। আর কখনো এরকম ঘটনা ঘটবে না বর্দি, আমি তোমায় কথা দিচ্ছি। আর তুমি আমায় কথা দিও না বোন। আয় মিষ্টি। শোনো বর্দি, সত্যি যদি তুমি এবারে ছেড়ে চলে যেতে চাও তাহলে আজ রাতের মধ্যেই বিষ খেয়ে আমি এরপরেও তুমি চলে যাবে বর্দি। না রে বোন, এত বড় দিব্যি দেওয়ার পর আমি কি চলে যেতে পারি?
বর্দি হ্যাঁ, এখন বুঝতে পারছি তুই শুধু আমার সম্পর্কের বোন নস, তুই আমার নিজের বোন, একেবারে নিজের বোন। বৌদি বলে এই হারামজাদি, কখন তুই ডাকছি শুনতে পাচ্ছ না নাকি শুনেও না শোনার ভান করছো? আমায় ডাকছিলে ঠাকুরজি? হ্যাঁ ডাকছিলাম। ঠাকুরজি শুনে একবার আল্লাহতে আটখানা হয়ে যেতে ইচ্ছে করছে। শোনো, মেঝেতে আমার 3 জোড়া ড্রেস নামানো আছে, সেটা ভালো করে একটু পরিষ্কার করে প্রেস করে রাখবে, বুঝেছো? ঠিক আছে। আজ বিকেলে আমার একটা ফাংশন আছে, যেটা ইচ্ছে হয় পরে যাব। ঠিক আছে। ঠিক কথাটা যেন আবার মার কানে তুলো না, মা শুনলে আবার চেঁচাবে। আর শোনো, মেঝেতে আমার জুতো জোড়া রাখা আছে, সেটা একটু ভালো করে ব্রাশ করে রাখবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা নয়, যদি কাজ না হয় তখন দেখবে মজা। তুমি কি কোথাও বেরোচ্ছ ঠাকুরজি? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। তুমি কি আমার গার্জেন নাকি? না মানে আজ সকালে সৈকত বলে একটি ছেলে তোমায় ফোন করেছিল, তুমি ঘুমোচ্ছিলে বলে ফোনটা আমিই ধরেছিলাম। আমার ফোন তোমায় কে তুলতে বলেছে? ঘুম থেকে জাগালে যদি তুমি রেগে যাও তাই। থাক, তোমাকে আর ভনিতা করতে হবে না। বলো কি বলেছে সৈকত? ও বলেছে আজ সকাল 8টার মধ্যে চৌরাস্তার মোড়ে তোমায় দাঁড়িয়ে থাকতে, সেখান থেকে সে তোমায় নিয়ে। এই রে, সৈকতের সাথে ব্যাপারটা বোধহয় ফাঁস হয়ে গেল, মা শুনলে আর রক্ষে থাকবে না। তুমি কি সেখানেই যাচ্ছ ঠাকুরজি? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই, তোমাকে এর মধ্যে মাথা গলাতে হবে না। আর শোনো, মা যদি জিজ্ঞেস করে তাহলে বলবে আমি টিউশনে গেছি, বুঝেছো? মাকে আমি মিথ্যে কথা বলবো? আহারে কি আমার সত্যবাদী যুধিষ্ঠির, যেন জন্মে মিথ্যে কথা বলেনি। আমি বলছিলাম কি ঠাকুরজি, তোমার অল্প বয়স, এই বয়সে এসব না করাই ভালো। ভালো মন্দ বোঝার বয়স আমার যথেষ্ট হয়েছে, সে বিষয়ে তোমাকে আর জ্ঞান দিতে হবে না। আমার কথা মতো যদি কাজ না হয় তখন দেখবে মজা। এই সেই পিঙ্কি, যে একদিন আমার সামনে চোখ তুলে কথা বলতে ভয় পেত, আর আজ কিনা সেই পিঙ্কি আমায় একটা কুকুর বেড়ালেরও অধম মনে করে। এই যে বড় লোকের মেয়ে, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? কলতলায় এক গাদা এঁটো বাসন পড়ে রয়েছে, সেগুলো কখন ধোবে শুনি? আমার অফিসের ভাত রান্নাই বা হবে কখন? আমার ঠাকুরজি তার ড্রেসগুলো পরিষ্কার করার জন্যই ডেকেছিল মা, আমি তাই এসেছিলাম। আমি এখনই যাচ্ছি, সব কাজ করে দেবো। আমারগুলো পরিষ্কার করে দিও তো। আচ্ছা মা। পিঙ্কি পড়তে গেল বুঝি? না মানে তুমি ওরকম আমতা আমতা করে কথা বলছো কেন? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরজি টিউশনেই যাচ্ছে বললো। মনে হচ্ছে যেন তুমি কিছু লুকাতে চাইছো। মা, সকালে পিঙ্কিকে কে ফোন করেছিল? ও আমি ঠিক বলতে পারবো না মা। বলতে পারবে না মানে? বলো কে ফোন করেছিল? আমার কাছে মিথ্যে কথা বলা হচ্ছে। সৈকত নামের একটা ছেলে। সৈকত মানে সেই বকাটে ছেলেটা? কি বলছিল ফোনে? ঠাকুরজিকে সকাল 8টার মধ্যে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে বললো। হায় ঠাকুর, এই সর্বনাশের কথাটা তুমি আমাকে একবারও জানাতে পারলে না? ওর সর্বনাশের কথাটা একটা বারও তুমি চিন্তা করে দেখলে না? তুমি কি চাও আমার মেয়েটা একেবারে নষ্ট হয়ে যাক? মা, কেন এই কথা তুমি আমায় জানাওনি বলো? কেন আমার কাছে লুকিয়ে রেখেছিলে? ঠাকুরজি বারণ করেছিল মা, তাই আমি জানাইনি। ও বারণ করলো আর তুমি অমনি লুকিয়ে রাখলে আমার কাছে? ওর সর্বনাশের কথাটা তুমি একটা বারও চিন্তা করে দেখলে না? আমার বংশের মান সম্মানের কথাটা একটা বারও তুমি ভেবে দেখলে না? তোমার পেটে পেটে এত হিংসে? মা, তুমি কি চাও আমার বংশের নামে কালি লাগুক? এ আপনি কি বলছেন মা? আমি ঠিকই বলছি। তোমার জন্য আজ আমার বংশটা একেবারে লোপ পেতে বসেছে। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। আজ আমি 2-2.5 বছর পর তোমাকে আমি বউ করে নিয়ে এসেছি এ বাড়িতে, কিন্তু তুমি এখনো পর্যন্ত আমার কাছে একটা ছেলেপুলে উপহার দিতে পারলে না। এ সবই আমার অতিষ্ঠের দোষ মা।
তোমার অদৃশ্যের জন্য আমি তো আমার বংশটাকে লোপ করতে দিতে পারি না, তাই আমি আবার আমার খোকার বিয়ে দেব। না মা, আপনি আমায় এত বড় সাজা দিতে পারেন না। এ কি হলো ঠাকুর, স্বামীও যদি পর হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো? আমার তুমি বলে দাও দয়াময়, আমি কাকে নিয়ে বাঁচবো? কাঞ্চো বৌদিমণি, আর কেন না, তোমার সব কাজ আমি করে দেবো। কল তোলার এত বাসনগুলো সব পরিষ্কার করে আমি ঘরে তুলে দিয়েছি। তুই আমার কাজ কেন করবি বাসন্তী? আমি কি তোকে মাইনে দিতে পারবো? তুমি যে আমার মা গো বৌদিমণি, মার কাজ করে দিলে কি মায়ের মাইনে নিতে পারে? বাসন্তী, আর এর জন্য আমাকে কোনো মাইনে দিতে হবে না, কোনো খাবারও দিতে হবে না। আমি রোজ এসে তোমার সব কাজ করে দিয়ে যাব। তুই আমার জন্য এত কষ্ট কেন করবি বাসন্তী? তোমার কষ্ট যে আমি সইতে পারি না গো বৌদিমণি। ওরা তোমাকে এবারে তাড়াবার জন্য কোনো মতো খাটাতে চায়, কিন্তু আমি তা হতে দেব না, কিছুতেই হতে দেব না। বাসন্তী, আমার জন্য তুই এত ভাবিস বাসন্তী? মায়ের জন্য মেয়ে ভাববে না তো আর কে ভাববে গো? তুমি যে আমার সত্যিকারের মা গো, সত্যিকারের মা। বাসন্তী, ঘুমের দেশে হরিরা ঘুম দিয়ে যা, আমার সোনা মনির চোখে ঘুম দিয়ে যা। জ্বরে গাটা পুড়ে যাচ্ছে, একটু যে ওষুধ এনে দেবো তারও উপায় নেই। ঘুমা মামুনি, যতক্ষণ ঘুমাবি ততক্ষণই হয়তো একটু শান্তি পাবি। জ্বরে গাটা পুড়ে যাচ্ছে, একটু যে ওষুধ এনে দেবো তারও উপায় নেই। ঘুমা মামনি, যতক্ষণ ঘুমাবি ততক্ষণই হয়তো একটু শান্তি পাবি। এই যে বড় মেয়ে, বলি এমন পুরোধারী মেয়েকে কোলে নিয়ে বসে থাকলে চলবে? বাড়ির কাজকর্মগুলো ছাড়তে হবে না? মেয়েটার ভীষণ জ্বর, মাথার যন্ত্রণায় কাঁদছিল, তাই ওকে আমি একটু ঘুম পাড়াচ্ছিলাম। বড্ড আদরের মেয়ে তোমার বাপু, আর তো কারো জ্বর হয় না? মাসিমা, ছোটকে বলে একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিন না। কাল সারা প্রচন্ড জোরে একটু ঘুমাতে পারিনি মেয়েটা। ডাক্তার দেখাবে? বড্ড ওষুধ খাওয়ানোর শখ দেখছি তোমার বাপু। ওসব জ্বরের জন্য ওষুধ খাওয়াতে হয় না বুঝলে, এমনিতেই সেরে যাবে। আর বেশি মনে হলে ওই 2-4 চামচ করে গরম জল খাওয়াবে, ওতেই সেরে যাবে। মাসিমা, আপনি কি বলছেন? কাল সারা রাত প্রচন্ড জোরে একটু ঘুমাতে পারেনি মেয়েটা, মাথা তুলতে পারছে না, কোনো কিছু খেতে পারছে না, আর আপনি কিনা বলছেন? দেখো বাপু, আমি যা বলার বলে দিয়েছি। আমার কথা মনে না ধরে তো যাও না, কোন বড় ডাক্তার তোমার মেয়েকে দেখবে বলে বসে আছে, নিয়ে এসো না। মাসিমা দেখো, কেউ তো আর বিনে পয়সায় তোমার মেয়েকে ওষুধ দেবে না মা। আর আমার বীর কিন্তু অত অযথা খরচা করার মতো সামর্থ্য নেই। হ্যাঁ মাসিমা, আপনি দেখো বাপু, মেয়েকে নিয়ে কোলে বসে থাকলে কারো পেট ভরবে না। আর তাছাড়া আজ আমার পিওর অফিস ছুটি, ডাক্তার দেখাতে গেছে। আজ রান্না বান্নাটা দিলে একটু তাড়াতাড়ি হয় বুঝলে, আমার আবার অটাইমে খেলে হজমের গোলমাল হয়। আমি এক্ষুনি যাচ্ছি মাসিমা, এক্ষুনি যাচ্ছি। ডাক্তার দেখাবে, পেটের খাবার জোগানে মুশকিল, আবার কিনা বলে ডাক্তার। নেহাত আমার পিওর দয়ার শরীর, তাই এখনো ওই রাবণের গোষ্ঠীর পেটে খাবার জুগিয়ে যাচ্ছে। অন্য কেউ হলে কবে এই সংসার থেকে লাথি মেরে দূর করে দিত। আয় মায়,
রোদে মুখ করে একেবারে শুকিয়ে গেছে গো। পুরো মেঘের যে অবস্থা, কবে যে বৃষ্টি হবে কে জানে। দেখি মা দেখি। কি রে, কথা বলছিস না যে? ডাক্তার কি বলেছেন? আমার সমস্ত স্বপ্ন যে নিমেষের মধ্যে শেষ হয়ে গেল মা। স্বপ্ন? হ্যাঁ মা, স্বপ্ন। কার জন্য আমি ইনকাম করছি? আমার এত টাকা পয়সার কি হবে মা? কেন রে মা, আজ তোরা দুজনে আছিস, কাল তোদের ছেলে পুলে হবে, তোদের সংসার বাড়বে। না মা, ডাক্তার বাবু বলেছেন। কি বলেছেন ডাক্তার? আমি কোনোদিন মা হতে পারবো না। এই শুরু করে চলছে। এটা বেকার ছিল রে, এটা লাইটটা একটু বেশি এটা কম রাখতে হবে বুঝলি? তোদের অনেকটা মারছি কিন্তু মুখটা পরিষ্কার দেখাচ্ছে না। কম রাখতে হবে, ডাক্তার একটু ঠিক থাকে। জুম করলে মুখ কষ্ট দেখা হবে। কোথায় চললি? প্রয়োজন নেই মানে একটা সমস্ত মেয়ে হুট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর শোনার প্রয়োজন নেই মানে বললেই হবে? মা, নিজেকে মা বলে পরিচয় দিও না। যখন খাবার বেঁধেছিল তোমার মধ্যে মা বলে একটা অনুভব করতাম। বাবার মৃত্যুর পর বাবার চাকরিটা পেয়ে আজ তুমি অনেক বদলে গেছো। নিজের স্বার্থ ছাড়া তুমি কিছু বলতে চাও না। বাজে কথা একদম বলবি না, যা নিজের ঘরে যা। না, আমি আর এ বাড়ি থাকবো না। তাহলে কোন জাহান্নামে যাবি? জাহান্নামে যাই আর পুণ্যস্থানে যাই, সেটা তোমার জন্য কোনো প্রয়োজন নেই। দাঁড়া, আমার কথার অবাধ্য হয়ে এক পাও তুই এ বাড়ি থেকে বেরোতে পারবি না। আমাকে বেঁধে রাখার ক্ষমতা তোমাদের মধ্যে নেই মা। বাইরের রঙিন জগতের স্বাদ আমি পেয়েছি। এটা বকর বকর করছিস, সাদা জামা পরে উঠে বসে আমি তোমাদের ছেড়ে সেই রঙিন জগতের সংসারে চললাম। কি বললি? আর একটু পয়সা করে বলে দিচ্ছি শোনো। আমি তোমাদের সবাইকে ছেড়ে সৈকতের সাথে ঘর করতে চললাম। বিকি! ওই যে চোরটা মারলো। মারবো না। এত বড় একটা সমস্ত মেয়ে কম ধরে গেল। আমার তো কি বলে রে, বুঝতে পারলি তো? ওদের আগে বিল্ডিংটা মতো দেখতে আর তোর এই দুরবস্থা হতো না। এখানে থাকে না। পুরুলিয়া থাকে।
ভালোবাসার কথাতে তুমি সেদিন বৌদিকে ভুল বুঝেছিলে, আর তোমার কথা শুনে আমি বৌদির উপর কম অত্যাচার করিনি। বৌদির জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। এই সবের শাস্তি আমিও পাচ্ছি মা, আর তোমাকেও পেতে হবে। পাই পাবো, তবু আমি যে সিদ্ধান্ত বেছে নিয়েছি সেই সিদ্ধান্ত আমি নেবই। আমার বংশ রক্ষার্থে আমি আবার আমার ছেলে দিয়ে দেবো। আপনি আমার শেষ প্রণাম নেবেন। আপনার ছেলেকে আমার শেষ প্রণাম ভালোবাসা জানাবেন। আমার সিরিয়াল মতো যেমন হবে, সিরিয়াল নেব না। আজ আমি এছাড়া যে আমার অন্য কোনো উপায় ছিল না। আপনারা আবার আমার স্বামীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কোনো মেয়ে কি তার স্বামীর ভাগ দিতে পারে? পারে না। তাই তো আজ আমাকে বাধ্য হয়ে সরে যেতে হলো। আর একটা কথা না, আমার প্রতি আপনাদের হঠাৎ এই পরিবর্তনের ব্যাপারে আমি সবই জানতাম, কিন্তু নিরুপায় হয়ে আমি চুপ করেছিলাম। ভালো মাসে যেদিন আপনি আমার পরীক্ষা নিতে মিথ্যে চাকরি যাওয়ার কথা প্রচার করেছিলেন, সেদিন আমি প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। আপনি শুনলে কষ্ট পাবেন, তাই শত কষ্ট সহ্য করেও আমি আপনাকে জানাইনি। সেদিন বাসন্তী আপনার জন্য চা করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ গো গিন্নিমা, সেদিন এত গর্ব বৌদিমণি তোমার আসার পথে বসেছিল। আমি তাকে জোর করে ছুটে পাঠিয়ে নিজে তোমার জন্য চা করে এনেছি। হায় ভগবান, এ কি আমি ভুল করলাম? তারপর কি লিখেছে পড়তো বিধি? সেদিন সেই প্রথম আমি আপনার জন্য চা করে নিয়ে যেতে পারি, সেটাই হয়তো আমার বড় ভুল। সেই ভুলটাই আপনার মনে আমার সম্পর্কে মিথ্যে সন্দেহ জাগিয়ে তুলেছে, আর সেই সন্দেহে আমাকে আপনাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিল। আমার মৃত্যুর জন্য আমি কারোর প্রতি কোনো অভিমান বা অভিযোগ করছি না, শুধু আপনাকে আমার একটাই অনুরোধ, আমার জায়গায় যে আসবে তাকে যেন এমনি করে ভুল বুঝে অকালে হারিয়ে যেতে দেবেন না মা। বৌমা, তুমি এ কি করলে বৌমা? তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে বৌমা? তুমি আমার কেন এভাবে আমাকে জানিয়ে গেলে না বৌমা? কেঁদে আর কি হবে মা? আজ আমাদের সংসারে যা হলো সেটা আর অন্য কিছুই নয়, তোমারই ওই ভালো মদের খেল। এবার থেকে তুই সবসময় আমার সাথে থাকবি, আমার সাথে খাবি আর আমার সাথে খাবি, ঠিক আছে? আর কখনো আমি তোকে মারবো না। আমার মাকে আর বকবি না তো? না মা, তোর মাকে আমি কখনো বকবো না। আর তুই আমায় কাকিমা তো রাখবি? না কাকিমা। আর কাকিমা নয়, এবার থেকে তুই আমায় মা বলে রাখবি। মা? তোর মাকে বড় মা বলে রাখবি আর আমায় ছোট মা বলে রাখবি। ছোট মা বল মিষ্টি, বল আবার বল। ছোট মা, ছোট মা। মিষ্টি
করে দিয়ে বলবো তুই এই খা ঠিক আছে তাহলে আমি খাই একেবারে শেষবারের মতো খা আমার 8 পরিবারের সব সম্পত্তির ওয়ারিশ হয়ে খাওয়াচ্ছি আমার মাথা না ঝিমঝিম করছে কেন আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন মা তুই এমন করছিস কেন মামনি কি হয়েছে কাকিমার হাত দিয়ে ছোটমার হাত দিয়ে দিদার হাত দিয়ে ছোটমা সন্দেশ বানিয়েছিল সেই সন্দেশ খেয়ে কি হলো বলদি তুমি এমন করছো কেন মাসিমার হাত দিয়ে তুই কি সন্দেশ পাঠিয়েছিলি ছোট কই আমি তো কিছু পাঠাইনি তাহলে বোধহয় মাসিমা সন্দেশের সাথে বিষ খাইয়ে দিয়েছে আমার বুকটা কেমন করছে মিষ্টি 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 ছোট মা আমার বুকটা কেমন করছে মিষ্টি তোর কিছু হবে না মামনি আমি এখন থেকে হাসপাতালে নিয়ে যাব কিছু বলে বলে যাবে কিছু বলে বলে যাবে মিষ্টি চুপ 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 এখন চুপ আমি এসেছি রে আজ আমি চাকরি পেয়েছি আর প্রথম মাইনে পেয়ে তোর জন্য লাল ফিতে আর মিষ্টি এভাবে শুয়ে আছে কেন কি হয়েছে মিষ্টি ঠাকুরজি মিষ্টি যে চিরদিনের মতো আমাদের উপর অভিমান করে চলে গেছে ঠাকুরজি কি বললে ছোট ছেলে আমাদের মিষ্টি না মিষ্টি বাবা এত আশা করে না হরে কোনো তুমি ওরে আমি যে অনেক আশা করে চলেছিলাম চুপ তোমরা কেউ কথা বলো না আমার মিষ্টি এখন ঘুমাচ্ছে হয়ে যাবে আমার মিষ্টি একদম খেতে পারে না তাই বানিয়ে দিয়েছি শান্তির ঘুম ঘুমায় আচ্ছা আচ্ছা পুলিশ ডেকে নিয়েছি পুলিশই মাকে আদর করে মামার বাড়িতে নিয়ে যাবে পুলিশ ওরে কিন্তু এই ছিল
দেখেছো তুমি